দর্শক, সমাবেশস্থল এবং এর আশপাশের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসাইন এবং একই সাথে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতে একটু সোহরাওয়ার্দী উদ্যানে চলে যেতে চাই। রমিজ, দেখছি আপনার পেছনে নেতাকর্মীদের ঢল নেমেছে, একটু সার্বিক চিত্র যদি দেখান আমাদের দর্শকদের। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড 10টার সময় যে সমাবেশটি শুরু হয়েছে, এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সাইমন শিল্পগোষ্ঠী নামে যারা একটি সংগঠন আছে বাংলাদেশ জামাত ইসলামীর, তারা এখানে বিভিন্ন ধরনের ইসলামিক গান এবং কোরআনের বিভিন্ন আয়াত এখানে তর্জমা করছেন এবং বিভিন্ন ধরনের নাটক এখানে মঞ্চস্থ করা হচ্ছে। আর এই জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কথা যদি বলি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যানটি, এটি কিন্তু যতদূর আসলে চোখ যাচ্ছে ততদূরই কিন্তু জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, যেহেতু তারা আমাদের কাছে বলছেন যে দীর্ঘদিন পর, প্রায় 17-18 বছর পরে তারা এরকম একটি সমাবেশ করতে পারছে। এবং সবথেকে বড় যে বিষয়টি, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন এবং প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার, যে বর্তমান সংস্কার কার্যক্রম প্রক্রিয়াগত রয়েছে, সেটির একটি দৃশ্যমান অবস্থার মধ্যে আনতে হবে। এবং জুলাই সনদ, যেটির কথা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সবসময় যারা যোদ্ধা ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তারা সবসময় বলে আসছিলেন, সেই জুলাই সনদের ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে। এখানে শুধুমাত্র জামাত নেতাকর্মী ছাড়াও যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন তাদের স্বজনেরা এবং যারা আহত হয়েছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা অনেকে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে জেলা পর্যায়ে যারা আমির রয়েছেন, জামাতের প্রধান যে সমস্ত নেতারা রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এখানে কথা বলেনি। এখানে দুপুর 2টার পরে যেই সমাবেশ, সেটির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং যে সমস্ত নাটক বা এখানে যে মঞ্চস্থ করা হচ্ছে, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের যে বিষয়গুলো ছিল সেগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। গত 15 বছরের যেই আওয়ামী লীগের সময়ে জামাত এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী ধর্মভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো জুলুমের শিকার হয়েছে, তারা কিভাবে সে সমস্ত জুলুমের শিকার হচ্ছে সেইগুলো নাটকের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে অনেকে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। তারা বলছেন যে এই পরিমাণ রোদ বা যে পরিমাণ গরম, যাই হোক, তারা এখানে এসেছেন বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের, বিশেষ করে তারা সভাপতি ডক্টর শফিকুর রহমান, তিনি যদি এখানে এসে পৌঁছাননি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন। তিনি এখানে যে ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে ভূমিকা পালন করবে, তারা কি এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধ হবে, এবং এর মধ্যে কিন্তু ইসলামী দলগুলো যারা রয়েছেন তারা কিন্তু এক হওয়ার একটা কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে একটি কী ধরনের নির্দেশনা দেয়, সেই নির্দেশনার অপেক্ষায় তারা রয়েছেন এবং তারা বলছেন যে কোনো একটি ধরনের এখানে ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার যে ধরনের নির্দেশনা দেবেন, তারা সেই ধরনের নির্দেশনা মেনেই এখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে চলে যাবে। নিজ নিজ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তারা তাদের যে জনমত গঠন, সেই জনমত গঠন করবেন এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আনা যায় এবং এই জামাতের পক্ষে কিভাবে জনমত গঠন করা যায়, সেই বিষয়টি এখান থেকে তারা দিক নির্দেশনা নিয়ে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। জি রমিজ, অনেক ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। এরই মধ্যে আমাদের আরেক সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কনও যুক্ত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা লিঙ্কনের কাছে আসবো, তবে এই মুহূর্তে একটু শাহবাগের চিত্রটা দেখে আসতে চাই। আরিফ, জানাবেন, এখনও তো নেতাকর্মীরা আসছে, যেহেতু সমাবেশের মূল আনুষ্ঠানিকতার প্রায় ঘন্টাখানেক বাকি রয়েছে, কি পরিমাণ নেতাকর্মী আসছে এখনও? আপনি শাহবাগে কি চিত্র দেখছেন? আতিক, জামাত ইসলামের আজকের যে
জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আজকের যে জাতীয় সমাবেশ। আমরা বর্তমানে শাহবাগে রয়েছে। এখান থেকে বলা যায় যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামীর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে শাহবাগ দিয়েই মূলত তারা তাদের আজকের যে সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশে তারা যাচ্ছেন। এবং দীর্ঘ 45 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম জাতীয় সমাবেশে অংশগ্রহণ করতে পেরে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় তারা জামায়াত ইসলামকে ক্ষমতা দেখতে চান। এবং জামায়াত ইসলামের তারা বলছেন যে বিভিন্ন দল মতের শাসন তারা দেখেছেন, এবার জামায়াত ইসলামীর যে শাসন, সেই শাসন ব্যবস্থা তারা দেখতে চান। মূলত তারা বলছেন যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে বিষয়টি, সেই বিষয়টি তারা উপস্থাপন করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে জামায়াত ইসলামের মাধ্যমে তারা একটি ইসলামী রাজ দেখতে চান, এই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। এবং দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড়টি, এখানে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং মানুষজন এখান থেকে দলীয় স্লোগান এবং বিশেষ করে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং তারা আগামী দিনের এবং আগামী নির্বাচনে জামাত ইসলামকে ক্ষমতায় নেয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় তারা ব্যক্ত করছেন। এবং পাশাপাশি তারা 7 দফা দাবির যে বিষয়টি, সেই বিষয়টি তারা উপস্থাপন করতে চাচ্ছেন। তারা মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন এবং যে জুলাই সনদের যে বিষয়টি, সেটি যেন অতি শীঘ্র দেওয়া হয়, সেই দাবিগুলো তারা তুলছেন। এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকের এই মহাসমাবেশ থেকে মূলত যে বিষয়টি তারা উপস্থাপন করার চেষ্টা করছেন যে পিআর পদ্ধতি নির্বাচনের পাশাপাশি গেল 15 থেকে 16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে যতগুলো গণহত্যা হয়েছে, যতজন মানুষকে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ব্যক্তিগত আক্রোশ থেকে এবং রাজনৈতিক দিক থেকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের এই বিষয়গুলোর সর্বোচ্চ বিচার তারা দাবি করছেন। এবং সেই দাবিগুলো নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে একত্রিত হচ্ছেন এবং মানুষের ঢল নামছে এবং একটার পর একটা মিছিল তারা নিয়ে আসছেন এবং মিছিলের মাধ্যমে বিভিন্ন ফেস্টুন ব্যানারের মাধ্যমে তারা তাদের যে বক্তব্যগুলো, সেগুলো তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে যেহেতু আনুষ্ঠানিকভাবে আজকের জামায়াত ইসলামের যে মহাসমাবেশ, যে জাতীয় মহাসমাবেশ, সেটি দুপুর 2টোর পরে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে সেই জাতীয় মহাসমাবেশে একত্রিত হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার আগের যে শাহবাগের চিত্র, সেখানে দেখতে পাচ্ছেন যে লোকারণ্য মানুষজন যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হলে নতুন করে এখানকার যে তথ্য সেটি দেওয়া যাবে। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও সোহরাওয়ার্দী উদ্যানে চলে যেতে চাই সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কনের কাছে। লিঙ্কন, দীর্ঘ সময় পর এই উদ্যানে জামায়াতে ইসলামী সমাবেশ করছে, নিঃসন্দেহে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি থাকবার কথা। কি দেখছেন তাদের মাঝে আপনি? আতিক, জামাতের যে ঐতিহাসিক সমাবেশ বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, এটি মূলত দুপুর 2টার পর থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, কিন্তু আমরা দেখছি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের কানাচে লোকজন দিয়ে ভরে গেছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং জামাতের এই ঐতিহাসিক সমাবেশ বলা হচ্ছে এই কারণে যে অতীতে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত সমাবেশ করেনি এককভাবে, এর আগে জোটবদ্ধভাবে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে কিন্তু এখানে সমাবেশ করেছিল। সেই অর্থে জামাতের প্রথমবার এই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং এই সমাবেশকে ঘিরে আমরা কিন্তু গত 1 মাস ধরে দেখছি জামাত ইসলামের নেতাকর্মীদের মাঝে, সমর্থকদের মাঝে এবং সাধারণ জনগণের মাঝে একটি উচ্ছ্বাস, উৎফুল্ল এবং তাদের মহাপরিকল্পনা নিয়ে তারা কিন্তু এগিয়ে এসেছিল এই আজকের দিনটিকে ঘিরে এবং সেই কাঙ্ক্ষিত দিনটি কিন্তু চলে এসেছে। এবং আমরা দেখছি যে জামাতের যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা সুশৃঙ্খলভাবে বসে এই সমাবেশের পূর্ব বিভিন্ন অনুষ্ঠানগুলো উপভোগ করছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং মাঝে মাঝে কিছু কেন্দ্রীয় নেতাও কিন্তু বক্তব্য রাখছেন। জামাতের ইতিহাস যদি একটু বর্ণনা করা যায়, আমরা দেখছি যে 1972 সালে সংবিধানে কিন্তু জামাত ইসলামকে অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে জামাত নাম পরিবর্তন করে যে 1976 সালে নির্বাচনে কিন্তু 10টি আসন পায় এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এরশাদ সরকারের সময়ে 86 সালে জামাত এককভাবে নির্বাচন করে 10টি আসন পেয়েছিল এবং পরবর্তীতে 91 আমরা দেখেছি 18টি এবং বিভিন্ন সময় সর্বশেষ 17টি আসন এবং তারপরে কিন্তু নির্বাচন মাত্র 3টি আসন পেয়েছিল।
এবং এভাবে বিভিন্ন সময় উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু জামায়াতে ইসলাম তাদের রাজনীতিতে তাদের অবস্থান ধরে রেখেছে। এবং আজকের যেই ঐতিহাসিক জনসমাবেশটি বলা হচ্ছে, এটিও জামাতের সারা দেশে তৃণমূল পর্যায়ে যে তাদের নেতাকর্মীরা রয়েছেন সেটি, এবং জাতীয় পর্যায়ে যে তারা রাজনৈতিকভাবে এবং সরকারের কাছে চাপ সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা জানি যে এই জাতীয় সমাবেশকে ঘিরে তারা 7 দফা দিয়েছেন। এই 7 দফা দাবির প্রথম দফাটি রয়েছে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমানভাবে যেন তারা মাঠে থাকতে পারেন। সব রাজনৈতিক দল যে অধিকারগুলো ভোগ করে, জামাতে ইসলামী একটি দল হিসেবে যেন সেই অধিকারগুলো পেতে পারে, সেটি তারা নিশ্চিত করতে চায়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকারীদের যেন বিচার করা হয়, এবং যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, নিহতদের পরিবারকে যেন পুনর্বাসন করা হয়, তাদেরকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়, এবং যারা আহত রয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে কিন্তু বলা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলাম বলছে যে পিআর পদ্ধতিতে কিন্তু নির্বাচন দাবি করেছেন তারা। এরকম 7টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে সরকারকে জানান দেবে এবং সরকারের কাছে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য কিন্তু চাপ সৃষ্টি করবে। আমরা জানি বিভিন্ন সময়ে জামাত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে, এবারও জোটগতবদ্ধভাবেই হয়তো নির্বাচন হবে। সেক্ষেত্রে জামাত কোন ধরনের জোটে যাচ্ছেন, বিএনপির সঙ্গে যাচ্ছেন না অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে যাচ্ছে, এটি কিন্তু যখন তফসিল ঘোষণা হবে তখন কিন্তু মূল্যায়ন করবে জামাত। এছাড়া আজকের এই ঐতিহাসিক সমাবেশকে ঘিরে যে ধরনের পরিস্থিতি তৈরি হবে, তাতে হয়তোবা জামাতের যেই ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা আজকের এই সমাবেশ থেকে আসবে। আতিক, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাতের সমাবেশের সর্বশেষ খবর।